স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। অভ্যুত্থান ঠেকাতে জুলাইয়ের শেষ ভাগে বেপরোয়া ছিল সরকারি বাহিনী। আন্দোলন দমনে নির্যাতন চলে, সমন্বয়কদের ওপর গ্রেফতার হন হাজার হাজার মানুষ, রুখে দাঁড়ায় ছাত্র জনতা। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি খারাপ বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। গলার কাঁটা বিদ্যুতের প্রিপেড মিটার, চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। প্রতারণার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞ, সমাধানের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। 1 বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। 2034 সালের মধ্যে বিমান বহরে 50টি উড়োজাহাজ যুক্তের আশা। এবং বরিশালের নির্মাণ শেষের 1 বছর পরও চালু হয়নি আধুনিক সাইলো। অকেজো হচ্ছে যন্ত্রাংশ, চুরি যাচ্ছে সম্পদ, প্রকট জনবল সংকট। বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন, তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নিরাপত্তা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজউদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1 এর গ্রিন ভিলা নামের ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধা ঘন্টা পর গুলশান 1 এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট হয়, যা 2023 সালের মার্চে
আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবি জানালেও এগুলো আমলে নেয়ার মতো নয়। কেউ অন্যায়ের শিকার হোক, সরকার সেটি চায় না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাই সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড।
টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন ২ সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। ট্রাইব্যুনাল সেই সাথে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। রোববার সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পরিষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করেন নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভোরের সময় আরো থাকছে। সম্ভাবনাময় পায়রায় বিদেশে বিনিয়োগের হাতছানি, অধিগ্রহণ হয়েছে ৬,৫০০ একর জমি, পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। ১৫ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র ৫ মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ ১৫ বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনাদের যদি গবেষণা করতে পছন্দ হয়, তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটার প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি, ব্লু ইকোনমি, তৈরি পোশাক সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। এসব খাতে বিনিয়োগে পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। জ্বালানি, আরএনজি, আমাদের কৃষি খাত, আমাদের অ্যাগ্রো বেসড বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। বিদ্যুতের প্রিপেড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসে এই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ, আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভাই, রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন ১৫০০ টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন ১২৬৯ টাকা। বাকি ২৩১ টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠেই ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত ২৫শে মে সরকারের ১০০তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলা তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিছু। গরিবের তো সব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম ১৫০০ টাকা ভরার পরে ১৩০০ টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ। এগুলা আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের ৫ কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন ৮৭,৫০,০০০ গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ১ বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানের সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG ৩৯৭ ছেড়ে যায় বাংলাদেশ সময় রাত ২টা ২৫ মিনিটে। ফ্লাইট উদ্বোধন করে বিমানমন্ত্রী বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত। শুধু এই ফ্লাইটই নয়, বোয়িং কিনে ও এয়ারবাস লিজ নিয়ে ২০৩৪ সালের বিমানের বহর ৫০টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিট। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 376 ফ্লাইট।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে। এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫,০০০ বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৩০০টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান, বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারিতা রুট লোকসানের কারণে বন্ধ হয়নি জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হারিয়ে পথচারীকে চাপা দিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া বাস। ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। এ সময় আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরে চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা 7টার কিছু সময় পর মহাখালী থেকে আব্দুল্লাপুরগামী পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানামার জন্য থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয় বাসটি। ওই পাশে অনেক লোক ছিল, এদিকে এই দিছে না, পরে ওই লোকটা দাঁড়ানো ছিল, ওই লোক দাঁড়ানো ছিল, ওই লোকের উপর উঠে গেছে আর কি। আমাদের সামনে যে ছিল একটা বাচ্চা, একটা মহিলা, ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে চলে গেছে। উনি আমাদেরকে যে নামাইব, উনি আর ব্রেকই করতে পারতেছে না। উনি এই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সামনে দিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন 3 তারকা হোটেলের কর্মী রফিকুল ইসলাম। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোনোদিন এরকম হয় না আমাদের জীবনে, এই প্রথম দেখলাম। দুর্ঘটনায় গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্যে। দুর্ঘটনার পরেই বাসটি জব্দ করে চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তিনজন ছিল এখানে দাঁড়ানো, বাকিগুলো সরে গেছে। একজনে দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 5টি ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত অন্তত 8 জন। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ের কর্তৃপক্ষের। রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জ্বালানি তেলবাহী ওয়াগন। লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন হওয়া ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে জ্বালানিবাহী ওয়াগনটি ফরিদপুরের আমিরাবাদ থেকে খুলনা যাচ্ছিল। খানখানাপুর এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার ব্যারিয়ার নামিয়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। ইঞ্জিনটি 25টি ওয়াগন সহ পার হয় রেল ক্রসিং। এরপর গেট খোলা হলে শুরু হয় যান চলাচল। তৎক্ষণাৎ দ্রুত গতিতে চলে আসে সদ্য পার হয়ে যাওয়া ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন 5টি ওয়াগন। এতে 3 হুইলার ও ইজি বাইকের চালক সহ আহত হন 8 জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বাড়ি থেকে ফোন দেওয়ার সময় চাচাতো ভাই ফোন দেওয়ার পরে বলছে যে কাকা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, ফরিদপুরে যাচ্ছে, ফরিদপুর যা। ওই পাশ থেকে ওই 4টে বগি আসতেছে, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া।
আইসারে এইগুলি মনে করেন মায়ের ধাপ ধাপ করে উড়াই দিল। আমি দূরপাড়ে আসে দেখলাম যে মাইন্ডটা এই বগির সাথে গেঁথে গেছে, বাস সাইডে পড়ে আছে, বাসের সাথেও লাগছে, মোটরসাইকেলের একজন লোকের সাথে একেবারে থেতলে গেছে। যখন গাড়িটা তার গন্তব্য থেকে ছাড়ে তখন তো এটা পর্যবেক্ষণ ভালোভাবে হয়েছে কিনা এটা পুরোপুরিভাবে একটা পর্যবেক্ষণ করার দরকার ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। এটা একটা মেকানিক্যাল প্রবলেম, প্রতিমধ্যে কোথাও হয়েছে। মূলত যখন ট্রেনটা পার হয়ে চলে যায় শেষ ট্রেন কোচটা, তখন গেট কিপার মনে করেছে আর ট্রেন নেই, সে গেটটা তুলে দিয়েছে। প্যাসেঞ্জাররা দ্রুত নামার চেষ্টা করছে, সরে যাওয়ার চেষ্টা করছে, সেই কারণে যেটুকু দুর্ঘটনা হয়েছে এটা ব্যাপক আকারে একটু কম হয়েছে। দুর্ঘটনায় নিহত ইজি বাইকের যাত্রী মনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া গ্রামে, আর থ্রি হুইলার যাত্রী আব্দুল মালিকের বাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। এবার এক যুবদল নেতার অটোরিকশা গ্যারেজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। থানায় অভিযোগের পর পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চেষ্টা চলছে হামলাকারীদের শনাক্তের। রোববার ভোর 5টা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডের একটি অটোরিকশা গ্যারেজের সামনে জড়ো হয় 6 যুবক। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক পরা। দুজনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে গ্যারেজের সামনের অংশ। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে। কারা জড়িত জানেন না তিনিও। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার। 6 জন ছেলে আসছে, আসার পরে হলো আপনার ভিতরে 2 জন ঢুকে আমার টিনগুলা কোবাইছে, আর হলো বকাবকি করে গেছে। বাইরে 4 জন দাঁড়ানো ছিল, কিন্তু কেন করতেছে না করতেছে আমি জানতে পারতেছি না। এরা মাস্ক পরা ছিল সবাই, হ্যাঁ, তাদের হাতে সামুরা ছিল, সামুরা দিয়ে হলো আমার গ্রেস্টারে কোবাইছে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তাদের যে কয়জনকে শনাক্ত করা গেছে তাদের ধরার জন্য আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তাদের ধরতে পারলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে, যেহেতু যে ভিকটিম বা যার দোকানে আক্রমণ হয়েছে সে নিজেও জানে না কেন, এবং তাদের কিছু বলেও না, তার এমনি গেছে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে ধারণার প্রেক্ষিতে তো কিছু বলতে পারতেছি না। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় শরীফউদ্দিন বাবু, নাজমুল, ইমন ও জুয়েল নামে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি তাদের ধরার জন্য কিন্তু আমাদের আভিযানিক যে টিম, 2টা টিম কিন্তু আমরা ঢাকার অনেক দূরে পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে তারা এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। তো তাদের ধরে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যে এই ঘটনাটা আসলে কিসের ভিত্তিতে ঘটছে। ঘটনাটি আদৌ ছিনতাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে 350 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য গুদাম বা সাইলো। কিন্তু নির্মাণ শেষে হস্তান্তরের 1 বছর পার হতে চললেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্থাপনাটি। অথচ চালুর আগে অকেজো হওয়ার পথে যন্ত্রাংশ চুরি হচ্ছে কনভেয়ার বেল্টের দামি তার। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। অপূর্ব রিপোর্ট। স্টিল স্ট্রাকচারের বিশাল এই স্থাপনাটি বরিশালের আধুনিক খাদ্য সংরক্ষণ ব্যবস্থার নতুন দিগন্ত হওয়ার কথা ছিল। লক্ষ্য ছিল নিরাপদে খাদ্যশস্য মজুদ, দুর্যোগে দ্রুত সরবরাহ এবং দক্ষিণাঞ্চলের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি। এখানে রয়েছে মোট 80,000 ঘনমিটারের 16টি স্টিল বিন, যাতে 43,000 মেট্রিক টন চাল মজুদ রাখা যায়। গুণগত মান অক্ষুণ্ণ থাকে অন্তত 3 বছর। কিন্তু 350 কোটি টাকায় নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির সাইলো নির্মাণ শেষের 1 বছর পার হলেও পুরোদমে চালু হয়নি প্রকল্পটি। এতে অসন্তোষ ছড়াচ্ছে বরিশালবাসীর মাঝে। এইখানে শস্য সংরক্ষণ করার যে সুযোগটা রয়েছে সেটি যখন না করা হয় তখন পরোক্ষভাবে আসলে দুর্যোগের মুখেই মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের থেকে আহরিত রাজস্ব দিয়ে প্রকল্প করা হলো, সেই প্রকল্প যদি রাষ্ট্রের জনগণের কল্যাণে যদি ব্যবহৃত না হতে পারে তাহলে এই প্রকল্প দিয়ে লাভ কি?
বিশেষজ্ঞদের মতে অবকাঠামো নির্মাণই প্রকল্পের শেষ নয়, সময় মতো পরিচালনা শুরু করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় সরকারি বিনিয়োগের প্রত্যাশিত সুফল অর্জনে বিলম্ব হয়, আর দীর্ঘদিন অব্যবহৃত থাকলে অবকাঠামোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। চিঠি চালাচালি চলছে বলে জানান আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। যদি এটা দীর্ঘদিন ব্যবহার না করা হয়, পরবর্তীতে যখন আবার ওটা সচল করতে যাব তখন ওটার পিছনে আবার বাড়তি ব্যয়ও হতে পারে। ড্রেজিং করে এটা নাব্যতা বাড়ালে সাইলোটা আর কি আশা করা যায় পুরোদমে চালু করা যাবে। 2023 সালের আগস্টে বরিশাল শহরের কীর্তনখোলা নদী ঘেঁষা 30 গোডাউন সংলগ্ন 5 একর জায়গা জুড়ে খাদ্য গুদামটির কাজ শুরু হয়। সড়কপথের পাশাপাশি কথা ছিল এই নদীপথেও কনভেয়ার বেল্টের মাধ্যমে চাল আনা নেয়া করা হবে সাইলোতে, কিন্তু চালু করার আগেই এই কনভেয়ার বেল্টের দামি দামি সব তার এখন প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে খোদ এখানকার নিরাপত্তা কর্মীরাই। কবে নাগাদ এটি চালু করা হবে স্থানীয় পর্যায়ে তা কেউই জানে না, অথচ 1 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে ঠিকাদারদের কাছ থেকে সাইলো প্রকল্পটি বুঝে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আরো বলছেন, জনবল নিয়োগ না থাকায় পুরোপুরি কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হচ্ছে। ড্রেজিং কার্যক্রম দাপ্তরিক পর্যায়ে চলমান আছে, আমাদের এমওইউ করা হয়েছে বিআইডব্লিউটি ডিপার্টমেন্টের সাথে। ড্রেজিং করা গেলে আমরা আশা করছি যে তারপরে আমরা নৌপথটা সম্পূর্ণরূপে চালু করতে পারবো। রাষ্ট্রীয় অর্থে নির্মিত বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় মতো পরিচালনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি বিলম্বের কারণ ও সমাধান নিয়েও স্বচ্ছ ব্যাখ্যা প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। বরিশালের এই সাইলো কবে পূর্ণাঙ্গভাবে চালু হবে, এখন সেই অপেক্ষায় স্থানীয়রা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এস্টোর গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো শিশুদের জন্য বাজারে থাকা 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। দাঁতের যত্নে প্রতিদিন 2 বার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে এই ক্ষতিকর পদার্থ। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। 4টি দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর লালমাটিয়ায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এসডো। সবচেয়ে বেশি টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মেডিপ্লাস, ফ্লোরাইড জেল, ক্লোজা রেড হট এবং ক্লোজা বেনথল ফ্রেশ। বাচ্চাদের টুথপেস্ট হিসাবে ওডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার টুথপেস্ট, যেটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার, সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সংস্থাটির দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। বিকল্প প্রশ্ন আসছে না, এটা ব্যবহার করা যাবে না, এটা বিষয়টা হলো যে এটাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি আইন থাকে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ইম্পোর্টও কিন্তু ওইটার আওতায় পড়বে। অর্থাৎ আপনি মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট আমদানি করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আইনের বাধ্যবাধকতা পড়ে যাবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ে নেই কোনো বিধিমালা, তাই এই ক্ষতিকর পদার্থ নিষিদ্ধে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। আইনটা চেঞ্জ করে সেখানে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করব। যখন এসআরও হবে তখন আমরা বাজার থেকে পরীক্ষা করার পরে যখন পাওয়া যাবে তখন তার পণ্য ব্যান করে দেওয়া হবে বা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পণ্যের লেভেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরে রফতানি লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রফতানি থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রফতানি আয় বাড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার সচিবালয়ে 2026-27 অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের তুলনায় প্রায় 15% বেশি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য খাত থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরও যে এক্সপোর্ট ছিল, এই বছরও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল হতে চায় না সরকার, যার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া, আইটি সহ বেশ কিছু খাত নিয়ে কাজ করছে সরকার। আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে 4,10,390 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 92,610 কোটি টাকা কম। যদিও এই সময়ে রাজস্ব আদায়ে আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 10.65%। আমদানি ও রফতানি পর্যায়ে 1,11,623 কোটি এবং আয়কর ও ভ্রমণ খাতে 1,42,698 কোটি টাকা আয় হয়েছে। তবে সব থেকে বেশি ভ্যাট থেকে 1,56,069 কোটি টাকা আয় হয়েছে। অর্থ বছরের শেষ মাস জুনে আয় এসেছে 49,757 কোটি টাকা। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের ওপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলায়ও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দুদিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটা টিপ মারতে পারিনি, অবস্থা খুবই খারাপ। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছে। কখন দিতে পারবে তাও ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় দুইটা চলে, এইভাবে চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই, আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না। হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা, 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময় গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না। 3-4টার দিক দিয়ে গ্যাস আসে, রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় 6,000 একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলে হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চীন, জাপান,
সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশের বিনিয়োগকারীরা ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অধিগ্রহণ করা জমি রয়েছে এখানে, যা ভবিষ্যৎ শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বন্দরটি নির্মাণে অধিগ্রহণ করা হয়েছে প্রায় 6,000 একর জমি। বিশেষজ্ঞরা বলছেন বিশাল এই জায়গার কার্যকর ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। আমাদের বিশেষ করে চাহিদা সম্বন্ধে দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী, এইটা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে চীন, জাপান, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে 6,000 একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত 7,000-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় 2600 কোটি টাকা আয় করতে সক্ষম হয়। এর মধ্যে বন্দরের প্রায় 950 কোটি টাকা রাজস্ব আয় হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন 6 লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। তখন শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হবে দক্ষিণাঞ্চলে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 81 জন চিকিৎসকের অনুকূলে কর্মরত 15 জন, এর মধ্যে 55টি মেডিকেল অফিসার পদের 47টি শূন্য, 17টি কনসালটেন্ট পদে কর্মরত 3 জন। এমন তীব্র চিকিৎসক সংকট নিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে ভোগান্তি আর হয়রানি পোহাতে হচ্ছে বরগুনার বাসিন্দাদের। স্বাস্থ্য বিভাগ বলছে শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য প্রতি মাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল। তবে তীব্র চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতালটি। এতে ভোগান্তির শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা সেবা পেতে বেগ পেতে হচ্ছে। জটিল রোগী আসলেই রেফার করা হচ্ছে বরিশালে। ব্যয়ের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। চিকিৎসক সংকটের জন্য স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। যদি এখানে পর্যাপ্ত ডাক্তার থাকতো তাহলে অনেক মানুষ চিকিৎসা পাইত। অন্যান্য সুযোগ সুবিধা একটু কম থাকার কারণেও ডাক্তাররা এখানে আসতে চাচ্ছে না। হাসপাতালে 81 জন চিকিৎসকের অনুকূলে কর্মরত 15 জন, এর মধ্যে 55টি মেডিকেল অফিসার পদের 47টি শূন্য, 17টি কনসালটেন্ট পদের অনুকূলে কর্মরত মাত্র 3 জন। তীব্র চিকিৎসক সংকটের কারণে কর্মরত চিকিৎসকরা সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি খোদ চিকিৎসকদেরই। বহির্বিভাগে এক একজন চিকিৎসককে 150-200 রোগী দেখতে হয়, তখন এক একজন রোগী সময় পায় কম। এত বিশাল সংখ্যক রোগীর
চাপ মাত্র 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আমরা অফিসিয়ালি চিঠি লিখেছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সকলের সহযোগিতা চাই যেন অচিরেই আমাদের এই চিকিৎসক সংকট দূর হয়ে এই বিশাল জেলার চিকিৎসা সেবা আমরা সঠিকভাবে প্রদান করতে পারি। তবে চিকিৎসক সংকট নিরসনের চেষ্টা চলছে বলে দাবি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের নতুন ডাক্তার নিয়োগ হইলে এই সমস্যা আর থাকবে না। হাসপাতালটিতে বহির্বিভাগে গড়ে প্রতিদিন 6 শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া ভর্তি থেকে চিকিৎসা নেন 3.5 শতাধিক রোগী। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বাড়ছে। চলতি মাসে ডেঙ্গুতে 4 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 1354 জন। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, বরিশালে কিন্তু দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা এই বিভাগে চলতি 7 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আজ জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত কিন্তু এই বিভাগে ডেঙ্গু জ্বর নিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় 3567 জন, যার মধ্যে পিরোজপুর জেলায় কিন্তু জেলা অনুসারে কিন্তু এর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে কিন্তু একটু বলে রাখি যে এই হাসপাতালটিতে কিন্তু বিভাগের সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন, যার ফলে গত চলতি 7 মাসে এই হাসপাতালটি থেকে কিন্তু প্রায় 5 জন মৃত্যুবরণ, 4 জন মৃত্যুবরণ, মোট বিভাগে মৃত্যুর সংখ্যা 5 জন, যার মধ্যে এই হাসপাতালটিতে মৃত্যুবরণ করেছেন 5 জন এবং পিরোজপুর জেলায়, বিশেষ করে পিরোজপুর জেলায় 1 জন মৃত্যুবরণ করেছেন এবং জেলার হিসেবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি পিরোজপুরে। সেখানে গত 7 মাসে 1006 জন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আমরা বরিশাল যে হাসপাতালটিতে রয়েছি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় অর্থাৎ 26শে জুলাই বেলা 12টা থেকে 27 জুলাই দুপুর 12টা পর্যন্ত এই হাসপাতালটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 48 জন এবং পিরোজপুরে যে জেলাটিতে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে সেখানে ভর্তি রয়েছেন 58 জন এবং বরিশাল শেরে বাংলায় রয়েছেন 48 জন। এছাড়া আমরা একটু বলে রাখি বরিশাল বিভাগে, বরিশাল মহানগরী এলাকায় বিশেষ করে কিন্তু আমরা দেখেছিলাম যে সিটি কর্পোরেশনের উদ্যোগে গত মে ও জুন মাস জুড়ে কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগের যে ডেঙ্গু জ্বরে যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। 2 কিলোমিটার পাকা সড়কের অভাবে চরম দুর্ভোগে বরিশালের একটি ইউনিয়নের হাজারো মানুষ। সদরের ধোপাকাঠি গ্রামের কাঁচা সড়কটি একটু বৃষ্টিতেই রূপ নেয় মরণ ফাঁদে। প্রতিদিন এই কাদা মাটি মারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে। একটু বৃষ্টি হলেই যেন মরণ ফাঁদে রূপ নেয় এই পথ। জুতা পায়ে হাঁটা তো দূরের কথা, উল্টো পিছলে পড়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বরিশাল সদর উপজেলার ধোপাকাঠি গ্রামের 2 কিলোমিটারের সড়কটি এখনো পুরো এলাকার মানুষের ভোগান্তির কারণ, অথচ সবার যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। শিক্ষার্থী থেকে অসুস্থ রোগী সবাই পাকা সড়কের দাবি জানিয়েছেন। আমরা এই রাস্তা থেকে স্কুল যেতে অনেক কষ্ট হয়। যে কোনো লোক অসুস্থ হয়ে গেলে আমরা কোনোভাবেই বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হোক, উপজেলা হোক, কোথাও আমরা নিতে পারি না। প্রার্থী কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বার কোনো এই রাস্তা আমাকে দেয় না। আমাদের এই এলাকাবাসীর দাবি, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দাবি যে অতি দ্রুত এই রাস্তাটি পাকা করা হয়। সরকারের মাধ্যমে এই রাস্তাটা সম্পূর্ণ পাকা হোক। সড়কটি এখনও সরকারি কোনো প্রকল্পের আওতায় আসেনি, তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিইডি। এখন অবধি কোনো প্রজেক্টের আওতায় এটা নেওয়া হয়নি, এটা আমি খোঁজ নিয়ে দেখলাম। আর এটা ইনশাল্লাহ যদি এমপি মহোদয়ের সুদৃষ্টি থাকে তাহলে এটা কোনো না কোনো প্রজেক্টের আওতায় নিয়ে করব। ইউনিয়ন পরিষদের তথ্য মতে সড়কটি দিয়ে ধোপাকাঠি সহ আরও 3টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিনাতারা জশুয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি জিন্নাতারা জশুয়া। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়।
আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 23টি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় ঠিকাদার। সময়মতো কাজ শেষ না হওয়ায় দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, বর্ষায় পানি জমে সড়কের বেহাল দশা, ব্রিজের কাজও অসমাপ্ত। 2021 থেকে 2024 অর্থ বছরে এডিপি-ভুক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীতে 93 কোটি 21,76,000 টাকার প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মধ্যে গলাচিপা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দুমকি, রাঙাবালি ও সদর উপজেলায় মোট 23টি প্রকল্পের কোনোটি যথাযথভাবে সম্পূর্ণ হয়নি। করমজাতলা পশুরবুনিয়া সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 3 গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। 5 তারিখের পর এই রাস্তার কাম টোটালি বন্ধ হয়ে গেছে। এই রাস্তার কন্ট্রাক্টর পর্যন্ত পলাইয়ে গেছে। আমরা এইখানের জনগণ খুবই অসহায় হয়ে গেছি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে তারপরে রোগীগুলো হসপিটাল নিতে হয়। জামা কাপড়ে কাদা সেটে, তাই আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন। কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেসব প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি নির্বাহী প্রকৌশলীর। আগের কন্ট্রাক্টগুলো শেষ করে ক্যান্সেল করে তাদের ডিভারমেন্ট করে পুনরায় আমরা রিমেনিং অংশের এস্টিমেট করে অনুমোদন নিয়ে আবার টেন্ডারে যাব। 52টি প্রকল্পের 23টির কাজ অসম্পূর্ণ থাকায় 2 বছর ধরে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। অল্প খরচ ও পরিচর্যা ছাড়াই লাভজনক হওয়ায় পিরোজপুরে দিন দিন বাড়ছে আমড়ার চাষ। চলতি বছর ফলটি বিক্রি করে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 30 কোটি টাকা। পরিকল্পিতভাবে আমড়া চাষের জন্য চাষিদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে, জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। বরিশালের সুস্বাদু আমড়ার খ্যাতি দেশ জুড়ে, যার উল্লেখযোগ্য অংশ চাষ হয় পিরোজপুরে। জেলার 7 উপজেলায় আমড়ার চাষ হলেও সদর উপজেলার কিছু অংশ নাজিরপুর, কাউখালী ও নেছারাবাদে বেশি চাষ হয়। 10 থেকে 12 বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু ক্যারোটিন সমৃদ্ধ এই ফল। বর্তমানে জমি ছাড়াও রাস্তার 2 ধারে পরিত্যক্ত স্থানে আমড়া চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। গ্রামে বা রাস্তার পাশে সব জায়গায় আমড়া হয়। এগুলো বিক্রি হয় আপনার ইন্দিরা, স্বরূপখালী, কাউখালী। এখানে দাম গাছ হিসাবে কোনোটা 500, 1000, কোনোটা বেশি হয় 2000, 2500 হয় একটা গাছ। গাছ রোপণের পর থেকে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফল পাওয়া যায়। একটি গাছ থেকে প্রতি বছর গড়ে 2 থেকে 4 মণ আমড়া পাওয়া যায়। পাইকারি বাজারে প্রতি মণ বিক্রি হয় 800 থেকে 900 টাকায়। আর পাইকাররা গাছ থেকে আমড়া কিনে নিয়ে যাওয়ায় তেমন কোনো ভোগান্তিও নেই। লঞ্চ এবং ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারেন বাগানীরা। যে সময় আমরা ছোট ছোট থাকে তখন কিনি, বড় হলে বিক্রি করি। পরিকল্পিতভাবে আমরা চাষের জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জেলায় প্রায় 30 কোটি টাকার আমরা বিক্রি হয়। আমরা চাষে কৃষকরা দিন দিন লাভবান হচ্ছে এবং আমরা কৃষি বিভাগ থেকে তাদের এই বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের আমরা গাছের পরিচর্যা করার জন্য। জেলায় 577 হেক্টর জমিতে আমড়ার বাগান রয়েছে, যা থেকে 10,124 মেট্রিক টন ফল উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, পিরোজপুর। পর্যটন নীতিমালা মানা হচ্ছে না ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে। উচ্চশব্দের সাউন্ড বক্স আর পানিতে লাফিয়ে এক শ্রেণীর কিশোর তরুণ নষ্ট করছে প্রাকৃতিক পরিবেশ। ঘটছে মৃত্যুর ঘটনাও। ভ্রমণে আসা পর্যটকদের খাবারের প্লেট, গ্লাস খালে ভাসতে থাকায় ঘটছে পরিবেশ দূষণও। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রকৃতির নীরবতা ভেঙে নৌকায় উচ্চশব্দে বাজানো হচ্ছে গান। পর্যটকদের এমন বেপরোয়া শব্দ দূষণে হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে ঘটছে এমন ঘটনা। বর্ষা মৌসুমের 2 মাস পেয়ারার ভাসমান বাজারে বসে সদরের বেশ কয়েকটি গ্রামে, এর মধ্যে ভীমরুলি অন্যতম। দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা পানিতে ভেসে পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ হন। কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যটনের কোনো নীতিমালা না থাকায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।
দলে দলে আসা পর্যটকদের খাবারের প্লেট গ্লাস খালে ভেসে ঘটছে পরিবেশ দূষণও। একদিকে এক শ্রেণীর উচ্ছ্বাসিত কিশোর তরুণ বর্ষার গভীর খালে সাঁতার কাটতে নেমে ঘটছে দুর্ঘটনাও। পর্যটক আসে ট্রলারে আসে এবং তারা ওই বক্স বাজায় উচ্চস্বরে এবং লাফালাফি করে, উচ্ছৃঙ্খলতা করে। উচ্ছৃঙ্খলভাবে আইয়া বক্সগুলা বাজায়, এজন্য এখানে মানুষ এগুলো আমরা খুশি না। আমাদের হার্টের ক্ষতি হয়, ওই বক্সের বাড়িতে আমাকে কলজে সহ কাঁপে। কিছু বললেও তারা ওইগুলা ভ্রুক্ষেপ করে না, বরঞ্চ তাদের উপর উৎক্ষিপ্ত হয়। তবে প্রশাসন বলছে পুলিশ মোতায়েন, সাউন্ড সিস্টেম সম্পূর্ণ বন্ধ করা ও মোবাইল কোর্ট সহ পর্যটনে সার্বিক শৃঙ্খলায় নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করা প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিসি স্যারের নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। গ্রাম পুলিশরা ওখানে সার্বক্ষণিক থাকছে, কোনোভাবেই যাতে ওখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। সদর উপজেলার 15টি গ্রামে 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা। লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। তবে গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে ধারণা মৎস্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই জাল হালাই বালা ওডো চিরা এনা আবার করতে দানা করে 5000 টাকা 10000 টাকা জাল। এই শরীরে কামাই জায়গায় ভাত গাঙে যায় মাছ একজন তো আনচয় সুজুর আনচয় খাইচয় যেচয়, এই অবস্থা। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত, সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। জেলেরা জানান, ভোলার মেঘনায় মাছ ধরার ছোট ও মাঝারি ট্রলারগুলোতে জ্বালানি ও খাবারে দিনে 2 থেকে 4 হাজার টাকা খরচ হয়। গত 4 মাস ধরে বেশিরভাগ ট্রলার ঘাটে ফিরছে শূন্য হাতে। কিছু ট্রলার সামান্য ইলিশ পেলেও তাতে জ্বালানি খরচও উঠছে না। কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকটা বাধ্য হয়ে দোকান থেকে বকেয়া জ্বালানি ও খাদ্য নিয়ে নদীতে যাচ্ছেন অনেক জেলে। আবার বাড়ছে মহাজনের দাদন ও এনজিওর ঋণ। ইলিশ শিকারীদের জাল জ্বালানি দিয়ে বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। এই বছর আমাদের ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। মাছ যা পাইছি তার চেয়ে আমাদের খরচা আরো বেশি। আমাদের নদীতে গেলেও আমরা দেনা হই, নদীতে কোনো মাছ নাই। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না। এতে আমাদের ব্যাংক রিং ভারী হইতেছে। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে দেব। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে। তবে বর্তমানে ইলিশ কম ধরা পড়লেও মৌসুমের বাকি সময়ে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগের। ডিম দেওয়ার পরে যে জাটকাগুলা, এটা হয়তো তারা তাদের গতিপথে কোথাও বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে নাই। যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় নাই। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অনুকরণ নয়, উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা ও দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই শিক্ষা সংস্কার এগোবে সরকার, মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার সিলেটে একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। আগামী 17 আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এরপর পে স্কেল নিয়ে আলোচনা শুরু হবে। ইউরোপ বা নরওয়ে, সুইডেন যেগুলো কথা বললো, ওখানকার অবস্থান আমাদের নেই। তারা এক্স্যাক্টলি যেটা করে, এটা আমাদের এখানে করতে গেলে কখনোই ঠিকভাবে হবে না। তবে তারা যে গোলটা রিচ করতে চেষ্টা করে, সেই গোলটা আমাদের প্রেক্ষাপট বুঝে আমাদের সিমিলার গোল করতে, আমরা সিমিলার গোল অ্যাচিভ করতে আমরা চেষ্টা করছি এবং অ্যাকচুয়ালি করছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার করেছেন কিন্তু, যে শিক্ষা ব্যবস্থায় উনি কি দেখতে চান, শিক্ষা কত বড় ইনভেস্টমেন্ট জাতির, এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্য
ফাউন্ডেশনাল লার্নিং একদম 100% মজবুত করা। ফরিদপুরে বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মধুখালীর শ্রীপুর কর্মকার পাড়ার বাসিন্দা আলী আকবর মণ্ডলের স্ত্রী রওশনা বেগম ভোরে বাথরুমে গিয়ে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অস্বাভাবিক অনুভব করেন। বিষয়টি তার স্বামীকে জানান। পরে আলী আকবর মণ্ডল বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করে পুলিশকে জানান। খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তার ভেতর থেকে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটি ময়নাতদন্ত প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চর দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে টাটাবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর। আহত হয়েছেন অন্তত 40 জন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস উপজেলার চর ভাটেরা এবং মেঘনা উপজেলার আলীপুর চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে চর ভাটেরা গ্রামের দুই ব্যক্তি পার্শ্ববর্তী চর বিনোদপুর এলাকায় গেলে স্থানীয় আলী আকবর ও তার সহযোগীদের বিরুদ্ধে তাদের মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে চরভাটেরা গ্রামের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলীপুরে মেঘনা নদীতে টাটাবিদ্ধ কোহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। রাজবাড়ীর প্রধান ডাকঘরে 60 জনেরও বেশি গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় যোগসাজশ ছিল তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর। বিষয়টি তদন্তে দুটি কমিটি গঠন করেছে ডাক বিভাগ। দেয়া হয়েছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আশিকুর রহমানের রিপোর্ট। ভবিষ্যতের স্বপ্ন গড়তে রাজবাড়ী প্রধান ডাকঘরে এসেছিলেন গৃহবধূ রাবিয়া বেগম, কিন্তু এখন তার দিন কাটছে কান্না আর আহাজারিতে। তার অভিযোগ, 2 লাখ টাকার মেয়াদি সঞ্চয় হিসাব খুলতে এলে সার্ভার জটিলতার কথা বলে তার কাছ থেকে টাকা জমা নেন লেটার রাইটার শিহাব মৃধা। দেয়া হয় একটি রসিদও। 1 সপ্তাহ পর জানানো হয় ডাকঘরের হিসাবে জমাই হয়নি টাকা। 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 7 দিনের দিন আইছি। আসার পরে কইছে কি আমাদের বইকো, এখানে দেখে এসে কয় কি শিহাব টাকা নিয়ে চলে গেছে। এমন প্রতারণার শিকার এ ডাকঘরের 60 জনেরও বেশি গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে অন্তত 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন শিহাব মৃধা। আমরা পরে আসার পরে দেখি পলাতক শিহাব। এখন এই জায়গা থেকে পোস্টমাস্টার, যে পুরানো পোস্টমাস্টার, এর জড়িত। আর শিহাবের আইন ছিল শিহাবের মামা, শিহাবের মামা এর সাথে জড়িত আছে। সে বললো কি আপনি শিহাবের কাছে টাকাটা রেখে চলে যান। তো আমি শিহাবের কাছে টাকাটা রেখে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে শিহাব বললো কি আপনি 1 সপ্তাহ পরে আসবেন। সে তখন বললো কি 1 সপ্তাহ পরে আমি এসেছি। শিহাব বললো কি আমি অসুস্থতার কারণে আমি আসতে পারিনি। 60 জনের বেশি থেকেও প্রায় 1 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে চলে গেছে। আমরা শুধু শিহাবের বিচার চাই আর আমাদের টাকা ফেরত চাই। চলতি দায়িত্বে থাকা পোস্টমাস্টার বলছেন, গত 5 জুন যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গঠন করা হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। তদন্তে যদি আমাদের কোনো কর্মচারী এখানে দায়ী হয়, অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিহাব মৃধা 2021 সালের 7 নভেম্বর রাজবাড়ী প্রধান ডাকঘরে লেটার রাইটার হিসেবে যোগ দেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দেশের 13তম বগুড়া সিটি কর্পোরেশনের 1417 কোটি 43 লাখ 53 হাজার টাকার প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে। রোববার বিকেলে নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। ঘোষিত বাজেটে কর খাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে 79 কোটি 40 লাখ টাকা। বিগত অর্থ বছরে এই খাতের আয় ছিল 40 কোটি 66 লাখ টাকা। এর আগে 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন। যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাগআছড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গত 1 মাসে শার্শায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে।
অফিসে বসেই গুনে গুনে ঘুষ নেয়ার ঘটনায় ভাইরাল ভূমি কর্মকর্তা ইমরান শেখকে বরখাস্ত করেছে ফরিদপুর জেলা প্রশাসন। রোববার রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে জেলা ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। টাকা দেয়া ব্যক্তির পরিচয় ভিডিওটিতে অস্পষ্ট থাকায় ব্যক্তিকে নিশ্চিত করা যায়নি। 2 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় উপজেলার সাতইর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিচ্ছেন ইমরান শেখ। মূল বিকেলে দেবেন। ফটোকপি আমার কাছে দেওয়া আছে। ফটোকপি কাগজ সার্টিফিকেট সব আপনি মূল দলে আজকে দেন, আজকে রাতে আবেদন করে দেবে। এই সপ্তাহ তো শেষ হয়ে গেল, সামনের রবিবারে জমা হয়ে যাবে। চুয়াডাঙ্গার জীবননগরে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাতে উপজেলা এনসিপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।